বর্তমান সরকারের উপর আমেরিকান সরকারের বা আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের কতটুকু প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের দেশের রাজনীতির যে দুর্ভাগ্য, সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি সেই দুর্ভাগ্যের তাড়নায় আমরা কখনো ভারতপন্থী সরকার হয়েছি, কখনো পাকিস্তানপন্থী সরকার হয়েছি, আর এখন আমেরিকার যুগ চলছে। শেখ হাসিনার পতনের পর মার্কিন ডিপ স্টেটের যে পলিসি, সেটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা তাদের রাষ্ট্রীয় তহবিল থেকে কত হাজার কোটি টাকা খরচ করেছেন তা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি এবং এর বাইরে অন্য সব যে সকল এনজিও রয়েছে, দেশি এবং বিদেশি, সে সকল এনজিওর মাধ্যমে কিভাবে এই মার্কিন ডিপ স্টেট পলিসি ধীরে ধীরে শক্তিশালী করা হয়েছে। একদল বুদ্ধিজীবীকে টাকা দিয়ে তাদেরকে রীতিমতো বুদ্ধি, বেশ্যা এবং একই সঙ্গে মীর জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ রূপে তৈরি করা হয়েছে। তারা তাদের একটা ভাবমূর্তি তৈরি করেছে প্রথমে, যে এরা জ্ঞানী লোক, গুণী লোক, ভালো মানুষ। দ্বিতীয়ত হলো যে তারা আমেরিকার পক্ষে কথা বলেছে আর শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে, আর দেশের মধ্যে একটার পর একটা ঝামেলা তৈরি করেছে। গত ৫-৭ বছর ধরে সবার সমিতি সেমিনারের নামে কোন সব কুলাঙ্গার, কারা এই দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আপনারা তাদের সবাইকে চেনেন, জানেন। এবং সম্ভবত প্রকৃতি আমাদের দেশকে আবার একটি সুযোগ দিচ্ছে যে আমেরিকার দালালদেরকে দেশ ছাড়া করা, তাদেরকে একেবারে যেভাবে আফগানিস্তানে তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে উলঙ্গ করা হয়েছে, তার চেয়ে জঘন্য অবস্থা বাংলাদেশে সম্ভবত তৈরি হতে চলেছে। আপনারা দেখবেন যে আমেরিকার যারা দালাল, চিহ্নিত দালাল, যারা আমেরিকার টাকা খেয়ে এদেশের সর্বনাশ করেছে, তারা দৌড়াবে, পাগলের মতো তারা দৌড়াবে, আর পেছন থেকে বিভক্ষ জনতা, বিক্ষুব্ধ জনতা, তারা তাদেরকে দাবরানি দেবে। তারপর প্রকৃতি ফয়সালা করবে। যদি ধরা পড়ে তারা জনতার হাতে, তখন কি হবে, আর তারা যদি পালিয়ে যেতে পারে তখন কি হবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমেরিকা বাংলাদেশের ব্যাপারে এই মুহূর্তে কেন এত আগ্রহী? মূল কারণ হল বার্মা অ্যাক্ট। তারা যে কোনো মূল্যে বার্মার ভিতরে বা মায়ানমারের ভিতরে একটি রাষ্ট্র গড়তে চায়, মূলত এই অঞ্চলে চীন এবং ভারতের যে আধিপত্য, সে আধিপত্যবাদকে খর্ব করার জন্য। এজন্য তাদের সবচেয়ে বেশি দরকার, বা তাদের কাছে ভায়াবল, ফিজেবল যে ল্যান্ড, যে দেশটিকে বলা হয় বোকাদের স্বর্গ, মুনজালা। চীন দেশে গিয়ে আপনি দেখবেন যে বাঙালিদেরকে সবাই মুনজালা বলে, বোকাদের দেশ। তো এরকম একটা হৃদয়হীন, পাষাণ এবং দেশের প্রতি যাদের মায়া দয়া নেই, এরকম কিছু লোককে তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, পদ দিয়ে, পদবি দিয়ে নানা সময় তারা প্রতিষ্ঠিত করেছে। এই লোকগুলো রাষ্ট্র ক্ষমতার কোন কোন পর্যায়ে কিভাবে কিভাবে আছে, সেই বিষয়গুলো আমরা এখানে খোলামেলাভাবে কাউকে ইন্ডিকেট করে বলতে চাই না। শুধু যে কথাটি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে কেবল একজনই নন। একজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু এরকম অসংখ্য লোক আছে বাংলাদেশে, আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, সেক্রেটারিয়েটে এবং আরও স্পর্শকাতর জায়গাতে, যারা বাংলাদেশে বসে বাংলাদেশেরটা খায়
বাংলাদেশেরটা পরে এবং তারা সবসময় আমেরিকার কথা চিন্তা করে এবং তাদের সেই কুচক্রের কারণেই বাংলাদেশে একটা সফল তারা যে ডিপ স্টেটের সেই তারা করতে পারল। আমেরিকা যেভাবে বাংলাদেশকে একটা চুক্তির মাধ্যমে ফাঁসিয়েছে, তাও নির্বাচনের মাত্র অল্প কয়েকদিন আগে, সেই চুক্তি নিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ছে। এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন যে তিনি চলে যাবেন। 12 তারিখ ইলেকশন, 9 তারিখে তিনি এই চুক্তির স্বাক্ষর করলেন মাত্র 3 দিন আগে। কেন? আবার সেই সরকারের সবচেয়ে যাকে বলা হয় বিতর্কিত ব্যক্তি জনাব খলিলুর রহমান, তো সেই খলিলুর রহমানকে আবার বর্তমান সরকার তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেখে দিলেন। এটা দ্বারা আমরা কি বুঝি? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে নেয়া যে সকল সিদ্ধান্ত আমেরিকার পক্ষে এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট অন্য সকল দেশের বিপক্ষে, তা প্রায় হুবহু বর্তমান সরকার চালু রেখেছে। আমরা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকম কথাবার্তা বলেছি। ওই সময় সৈয়দা রেজাওয়ানা হাসানকে আমরা ভীষণ রকম সমালোচনা করেছি, তাকে কেউ কেউ পলিথিন আপা বলেছে। কারণ কি? ইউনূস সরকার আসার সঙ্গে সঙ্গেই পরিবেশ রক্ষার নামে সেন্ট মার্টিন দ্বীপকে অবরুদ্ধ করে দেওয়া হলো। এমনকি প্রশাসনে যারা কর্তা ব্যক্তি, রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছেন, তারাও সেখানে অবাধে যেতে পারবেন না। বছরের নির্দিষ্ট সময় স্পেশাল পাস নিয়ে তারপর নির্দিষ্ট সময়ের জন্য দিনের বেলায় সেন্ট মার্টিনে যেতে পারবেন। এই নিয়ম যখন করা হলো, তখন অনেকে বলা শুরু করলো যে এটা আমেরিকাকে লিজ দেওয়ার একটা তোড়জোড় চলছে, কিংবা আমেরিকা এখানে ঘাঁটি বানাবে ইত্যাদিতে নানা কথা। আর সরকারের পক্ষ থেকে বলা হলো যে এখানকার পরিবেশ রক্ষার জন্য এই কাজ করা হবে। আমরা সরকারের মুখপাত্র, পরিবেশ বিষয়ক মুখপাত্র এবং উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসানের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। কিন্তু আজকে যে ভিডিওটা করছি, ঠিক সেই সময়টাতে একটা পত্রিকার খবর হলো বর্তমান সরকার এবং বর্তমান পরিবেশ মন্ত্রী, তিনি জনাব আব্দুল আল মিন্টু, তিনি দীর্ঘদিন আমেরিকার নাগরিক ছিলেন, আমেরিকাতে থেকেছেন, আমেরিকান কৃষ্টি এবং কালচার তার মুখস্থ। এবং অবাক করার ব্যাপার হলো যে তিনি সবচেয়ে ভালো করতেন যদি তিনি বাণিজ্য মন্ত্রী হতেন। তো বাণিজ্য মন্ত্রী না বানিয়ে তাকে বানানো হয়েছে পরিবেশ মন্ত্রী। কেন? রেজাওয়ানা হাসানের অসম্পূর্ণ কাজ করার জন্য, নাকি এমনি এমনি? ঘটনা যাই হোক না কেন, সেই জনাব আব্দুল আল মিন্টু তার একটি বক্তব্য শুনলাম, তিনিও বলেছেন যে এখানকার পরিবেশ রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, এবং এজন্য আগের সরকারের আমলে যে নিয়ম ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে সেই একই নিয়ম এখনো বলবৎ থাকবে সেন্ট মার্টিনে যাওয়া এবং আসার ক্ষেত্রে। ভালো কথা। ইতিমধ্যে বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী যিনি আছেন, মূলত প্রতিমন্ত্রী তিনি, কিন্তু মন্ত্রীর চাইতেও তিনি প্রভাবশালী। এর কারণ হলো তার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক খুব ভালো। বিগত দিনে তিনি হাওয়া ভবনের খুবই ঘনিষ্ঠজন ছিলেন। রশিদুজ্জামান মিল্লাত, তারপর বিএনপির যে কিচেন ক্যাবিনেট রয়েছে, সেই কিচেন ক্যাবিনেটের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের। এখানে একজন মন্ত্রী আছেন, সেই আফরোজা খানম রিতা। তো উনি পূর্ণ মন্ত্রী হলেও ক্ষমতা রশিদুজ্জামান মিল্লাতের হাতে। তিনি যে কথা বললেন যে আমেরিকা থেকে 15টি বোয়িং বিমান কেনা হচ্ছে, যার আনুমানিক মূল্য $3.5 বিলিয়ন। ইট মিনস প্রায় 41 বা 42 হাজার কোটি টাকা। 3 বারো 36 আর হলো 6, 42,000 কোটি টাকা। যেখানে তেল কেনার জন্য $3 বিলিয়ন ঋণ করতে হবে, এবং সেই ঋণ IMF দিচ্ছে না, বিশ্বব্যাংক দিচ্ছে না, পাগলের মতো হয়ে গেছে। সেখানে বাকিতে
দীর্ঘমেয়াদে বাকিতে বিমান কিনতে হবে। আমাদের যে কটা বিমান এর আগের বার 111-এর সময় গুছিয়ে দেওয়া হয়েছিল, মানে বিগত 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় এই আমেরিকা একইভাবে অনেকগুলো বিমান আমাদের উপর গুছিয়ে দিয়েছিল। তখন এই বিমানগুলোর দাম ছিল প্রায় $4.5 বিলিয়ন। তো সেই বিমানগুলোই আমরা এখনো পর্যন্ত কাজে লাগাতে পারছি না। এটা নষ্ট হয়, ওটা চলে না, রুট পাওয়া যায় না, লাভজনক না, সাবসিডি দিতে হচ্ছে। হাজারো সমস্যা যখন বিমানকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর বিশ্ব এভিয়েশন ব্যবসা যখন ধসে নেমেছে, বড় বড় এভিয়েশন কোম্পানিগুলো, সেখানে এমিরেটসের মতো কোম্পানি, লুফথানসার মতো কোম্পানি, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো কোম্পানি যেখানে মুখ থুবড়ে পড়েছে, যেখানে থাই এয়ারওয়েজ দেউলিয়া হওয়ার মতো পর্যায়ে পৌঁছে গেছে, মালয়েশিয়ান এয়ারওয়েজ যেখানে যাকে বলা হয় তাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, সেখানে আমরা বাঙালি আমেরিকার এজেন্ট হয়ে, আমেরিকার দোসর হয়ে আমাদের যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদেরকে বিমান কিনতে হচ্ছে। এ কথা কাকে বলবো? এ দুঃখ কিভাবে ঢেকে রাখবো? এবং এই ব্যাপারে কথা না বলে কিভাবে চুপ থাকবো, এটা আমি বুঝতে পারছি না। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি বাঙালি জাতিকে পানাহ দান করো, সাহায্য করো। যেটা বলছিলাম যে এরশাদ জমানা, বঙ্গবন্ধু জমানা, জিয়াউর রহমান সাহেবের জমানা, প্রতিটি সরকারই আমেরিকার তাবেদার থাকে। বড় বড় মন্ত্রী বড় বড় জায়গাতে, সচিবালয়ের সচিবদেরকে তারা কিনে ফেলে, বড় বড় জেনারেলকে তারা কিনে ফেলে, তারা কু ঘটায়। তারা যাকে পছন্দ না হয় তাকে মেরে ফেলে, সে রাষ্ট্রপতি হোক কিংবা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক বা অন্য যে কেউ। তারা যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করে। ফলে আমাদের দেশে যারা ক্ষমতা লোভী মানুষ, ক্ষমতা যেতে চায় পরিশ্রম না করে, রাজনীতি না করে, তারা আমেরিকার পা ধরে। আমেরিকার রাষ্ট্রপতি নয়, মন্ত্রী নয়, আমেরিকার যিনি রাষ্ট্রদূত, তার জুতো মাথায় করে টানার জন্য আমাদের দেশে লাইন দেবে এরকম মানুষের অভাব নেই। নিজের সবচেয়ে প্রিয়তম তাদেরকে বিসর্জন দেবে, বউ তালাক দিয়ে ফেলবে কেবলই মাত্র ক্ষমতার জন্য। এমন লোক আমাদের দেশে কি খুব কম আছে না বেশি আছে? আপনারা একটু প্রশ্ন করেন নিজেকে। এই যে রাষ্ট্রদূতদের পিছনে ঘোরা, আমেরিকার তাবেদার হওয়া, এগুলো করে বিভিন্ন সময় তারা যে মানুষ সুযোগ সুবিধা পায়নি, মন্ত্রী হয়নি, এমপি হয়নি, তারপরে আমেরিকাতে স্থায়ী গ্রিন কার্ড পায়নি, পরিবার পরিজন নিয়ে বাংলাদেশ থেকে যখন তারা মানে পালিয়ে গেছেন, সেখানে তারা আমেরিকাতে আশ্রয় লাভ করেছেন, এরকম ঘটনা কি ঘটেনি? কোথায় মঈনুদ্দিন সাহেব, কোথায় ফখরুদ্দিন সাহেব? তারা কি এখন আমেরিকা নয়? কোথায় ব্রিগেডিয়ার সেই বাড়ি সাহেব? সব আমেরিকাতে। তো কাজেই আমেরিকা যেভাবে খেলে যাচ্ছে, এই খেলা বন্ধ করতে হলে একজন ফিদেল ক্যাস্ট্রো হওয়ার দরকার আছে।